নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, পাকিস্তানের বিদেশ সচিব আমান বালুচ বাংলাদেশে ঘুরে গেলেন। তার কাউন্টার পার্ট জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন এবং পাকিস্তানের বিদেশমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইশাক দারের এপ্রিল মাসের শেষে বাংলাদেশ সফরের কথা। সেখানে ইউনূসের অন্তর্বর্তী সরকার পাক বিদেশ সচিবের কাছে 3টে দাবি পেশ করেছে। কি? এক, ৭১-এর যুদ্ধে পাক বাহিনী যে নরসংহার চালিয়েছিল, ৩০ লক্ষ বাঙালির মৃত্যু হয়েছিল, খুন হয়েছিলেন তারা, অগণিত মাতৃশক্তি ধর্ষিতা হয়েছিলেন। এই অপরাধের জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে। ২, পাকিস্তানকে ওয়ার ক্রাইমের জন্য ৫০,০০০ কোটি বাংলাদেশি টাকা বাংলাদেশকে দিতে হবে। ৩, যে সমস্ত বিহারি এখনো বাংলাদেশে আছেন তাদেরকে পাকিস্তানে যেতে দিতে হবে। ৩, এখন পাক সরকার নিজেই দেউলিয়া, সে প্রায় $৪.৫ বিলিয়ন বাংলাদেশকে দেবে কি করে? আর পাকিস্তান কোনোদিন ক্ষমা চাইবে না। পাকিস্তান বলে ওটা ভারতের সঙ্গে যুদ্ধ হয়েছিল, তারা যে মুক্তিযোদ্ধাদের কোতল করেছিল অপারেশন সার্চলাইটের নামে, সেটা পাকিস্তানের সরকার সেনাবাহিনী স্বীকার করে না। একটাই কনসেশন দিতে পারে যে টোকেনিজম করে যে যারা আছেন বিহারি মুসলমানরা ঢাকা শহরেই তারা থাকেন অধিকাংশই, তাদের একটা অংশকে পাকিস্তানে নিয়ে যাওয়া। অতীতেও তারা কিছু গেছিলেন, প্রথমে পাঞ্জাবে, তারপরে করাচিতে বাংলাভাষী লোকজন আছেন। একে পাকিস্তানে যথেষ্ট পপুলেশন, তার উপরে চাকরি বাকরির সমস্যা, নতুন করে কেউ আর সমস্যা ডেকে আনতে পারে না। এখন ইউনূসের অন্তর্বর্তী সরকার এই দাবিগুলো করলো কেন? ইউনূসের অন্তর্বর্তী সরকার জানে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা এখনো আছে। ৭১-এ পাকিস্তানের হানাদার বাহিনীর নরসংহার বাংলাদেশের মানুষ কোনোদিন ভুলবে না, এটা ইউনূসের অন্তর্বর্তী সরকার জানে। তারা যে পাকিস্তানের কোলে উঠে বসতে চায়, বিশেষত জামাতে ইসলামীর চাপে, সেটা বাংলাদেশের বেশিরভাগ মানুষ মানেন না, পছন্দ করেন না। তাই ইউনূস একটা খেলা খেললেন যে জামাতের দাবি মতো পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নতি করার প্রচেষ্টা করলেন। বিমান চলাচল চালু হবে, ভিসা অন অ্যারাইভাল হবে। আবার ১৫ বছর বাদে পাক বিদেশ সচিবের ঢাকা সফরের সময় এই 3টে দাবি আবার ইউনূস করে দিলেন। আমার ধারণা পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক শেখ হাসিনার সময় পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যা ছিল তার থেকে হয়তো একটু ভালো হবে, কিন্তু রাতারাতি সম্পর্কের বিরাট কিছু উন্নতি হবে না। সেটা ইউনূস চাইলেও করতে পারবেন না বাংলাদেশের সাধারণ মানুষের জন্য। যে দলই সরকারে আসুক ভোটের পরে, তাদের পক্ষেও পাকিস্তানের সঙ্গে মাখামাখি করা সম্ভব নয়। সম্পর্কের যে শৈত্য ছিল শেখ হাসিনার ১৫ বছরের জমানায়, সেই শৈত্য হয়তো কিছুটা কাটবে, কিন্তু সম্পর্কের যে সোনালী অধ্যায় বলা হয়, সেই সোনালী অধ্যায় কখনোই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের হবে না, অন্তত আগামী ২-৩ দশকে। কারণ ৭১-এর ক্ষতে প্রলেপ এখনো বাংলাদেশের মানুষের মনে পড়েনি। ২, রাখাইন প্রদেশে রাখাইন আর্মিকে বাংলাদেশের সেনাবাহিনী সব রকম সহযোগিতা করবে, লজিস্টিক্স বলুন অন্যান্য। সেই জন্য নাফ নদীর ওখানে, চট্টগ্রামের ওখানে সেনা পরিকাঠামো তৈরি করছে। আমেরিকার ২জন কর্তা সম্প্রতি বাংলাদেশ সফর করলেন। সেখানে মায়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, মায়ানমারে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ঢাকায় আসলেন। ঢাকায় তারা বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন এবং সেনাবাহিনীর সঙ্গে কথা বললেন। অর্থাৎ
নাফ নদীর ওপারে যে রাখাইন প্রদেশ, সেখানে আরাকান আর্মিকে সমস্ত রকম সাপোর্ট দিতে বাংলাদেশের সরকার প্রস্তুত। আবার রাখাইন প্রদেশের কন্টিগুয়াস হচ্ছে মায়ানমারের চীন প্রভিন্স। সেই চীন ন্যাশনাল আর্মি বলে একটা আছে, তারা বলে আরাকান আর্মির সঙ্গে যুক্ত হয়ে জুন্টা প্রশাসনের বিরুদ্ধে অস্ত্র নিয়েছে। ভারত আবার আরাকান আর্মির সঙ্গে আছে, কারণ কালাদান প্রজেক্ট যেটা একদম মিজোরামের সঙ্গে থাইল্যান্ড পর্যন্ত যোগ করবে। ভারত চায় ওই অঞ্চলে একটা স্থায়ী বন্দোবস্ত তৈরি হোক, তাই ভারতের সঙ্গে আরাকান আর্মির সম্পর্ক ভালো। আবার মায়ানমারে ভূমিকম্প হওয়ায় ভারত প্রথম ত্রাণ পাঠালো, কিন্তু বাংলাদেশ কি করছে? একদিকে আরাকান আর্মিকে সব রকম সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির মাথাদের গ্রেপ্তার করা হলো নারায়ণগঞ্জ থেকে, যারা অতীতে আরাকান আর্মির বিরুদ্ধচারণ করেছে। তাদেরকে বাংলাদেশ প্রশাসন বলছে এবার তোমরা আরাকান আর্মির সঙ্গে হাত মিলিয়ে জুন্টার বিরুদ্ধে লড়ো। এই আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির যিনি মাথা, তিনি আসলে পাকিস্তানের মানুষ, করাচিতে জন্ম, পরে মিডল ইস্টে গিয়েছিলেন, ফিরে এসেছিলেন, কাশ্মীরে জেহাদি ট্রেনিং নেন, চলে আসেন মায়ানমারে। তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরের রোহিঙ্গাদের মানবাধিকার নিয়ে যারা আন্দোলন করেন তাদের দুজনকে খুন করেছিলেন এই আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি। ইউনুসের ছক হচ্ছে আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক ভালো রেখে রোহিঙ্গা যারা রয়েছেন কক্সবাজার চট্টগ্রামে তাদের ধীরে ধীরে ওই রাখাইন প্রদেশে ফেরত পাঠানো। কিন্তু বিষয়টা এইভাবে হবে না। আরাকান আর্মি রোহিঙ্গা উদ্বাস্তুদের পুনরায় রাখাইন প্রদেশে ফিরিয়ে নেবে না। আবার চীনে গিয়ে ইউনুস কত রকম প্রতিশ্রুতি দিলেন, চীনা বিনিয়োগ চাইলেন। কুনমিনে চীন বাংলাদেশি রোগীদের জন্য স্পেশাল পরিকাঠামো করবে, বাংলাদেশে চীনা বিনিয়োগে হসপিটাল হবে। ভারত মহাসাগরের ওই অঞ্চলে বাংলাদেশ বলল তারাই ওখানকার নায়ক, নর্থ ইস্ট ল্যান্ডলক। আবার জুন্টা রেজিমকে ব্যাক করে বেজিং, আবার জুন্টা রেজিমকে উৎখাত করার জন্য আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ সমঝোতা করছে। এটা বেজিং জানে না তা তো নয়। তাহলে বেজিংকে হোস্টাইল করলো। এখন শুধু লালমনিয়ারে বিমান ঘাঁটি বানানোর ছাড়পত্র দিলেই সব হয়ে যাবে? আমার মনে হয় না। আবার সেনাপ্রধান বাংলাদেশে রাশিয়া ঘুরে এলেন, চট্টগ্রামে রুশ রণতরী বন্ধুত্বপূর্ণ সফর করছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ভারতের সঙ্গে বিভেদের রাজনীতি এখনো চালিয়ে যাচ্ছে ইউনুস সরকার। সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন। চিন্ময় প্রভু এখনো জামিন পাননি। ভবেশচন্দ্র রায় নামে একজন হিন্দু নেতা খুন হলেন। ইউনুসের অন্তর্বর্তী সরকারের অনেকে এখনো ভারত বিরোধী মন্তব্য করছেন, নতুন বাংলাদেশের মানচিত্র সামনে আনছেন, যে মানচিত্রে ভারতের অনেক অংশ আছে। ইউনুস চুপ থেকে তাদেরকে মদত দিচ্ছে। আমরা ট্রান্সশিপমেন্ট বাতিল করেছি, ভবিষ্যতে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যদি আমরা দেখি বাংলাদেশের জমিকে জঙ্গিরা ব্যবহার করছে ভারত বিরোধী কাজে, তাহলে বাংলাদেশ মাটি হচ্ছে বিভিন্ন সুপার পাওয়ারের খেলার জায়গা। চীন, ভারত, রাশিয়াও ঢুকে পড়েছে। আমেরিকা তো বাংলাদেশের নীতি ভারতের সঙ্গে আলোচনা করে ঠিক করবে। আবার ইউনুসের প্রবল ইচ্ছা এবং ইউনুসের সমর্থক জঙ্গি জিহাদিদের খুব ইচ্ছা যে পাকিস্তানের একেবারে কোলে উঠে যেন বাংলাদেশ বসে। সেটাও আবার ইউনুস করতে পারছে না, কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুক্তিযুদ্ধে পাক বাহিনীর অত্যাচার ভয়াবহতাকে এখনো বলেনি। তাই জঙ্গি জিহাদিদের দাবি মতো আইএসআইডিজিকে রেড কার্পেট বিছিয়ে অভ্যর্থনা জানানো হলো। 15 বছর বাদে পাক বিদেশ সচিব ঢাকায় এলেন, পাকিস্তানের বিদেশমন্ত্রী আসবেন, কিন্তু আবার ইউনুস ওই দাবিগুলো করে দিল পাক বিদেশমন্ত্রীর সামনে।
অর্থাৎ এই দাবিগুলো মানলে পরেই পাকিস্তান বাংলাদেশ সম্পর্কে সোনালী অধ্যায় রচিত হবে। পাকিস্তান এই দাবি মানবে না, তখন ইউনূস বলবে যে ঠিক আছে, আমাদের পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আগের থেকে ভালো হয়েছে, কিন্তু আমাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলে, ভারত তোলে, অন্যরা তোলে, যে আমরা পাকিস্তানের কাছে আত্মসম্মান বিকিয়ে দিচ্ছি, সেটা ঠিক নয়। আমরা পাকিস্তানকে বলেছি যে ৭১ গণহত্যার জন্য ক্ষমা চাও। এই ন্যারেটিভটা তৈরি করবে। অর্থাৎ কোন পক্ষকে ইউনূস সঙ্গে রাখতে পারছে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, কারণ এদের পলিটিক্যাল ম্যান্ডেট নেই। যাদের পলিটিক্যাল ম্যান্ডেট থাকে না, যাদের নির্বাচনে জিতে যারা ক্ষমতায় আসে না, তারা বিদেশ নীতির ক্ষেত্রে মারাত্মক ভুল করে। বাংলাদেশের মাটিকে এখন বিভিন্ন সুপার পাওয়ারের খেলাধুলা করার জায়গা করে দিয়েছে ইউনূস সরকার। ও শ্যাম রাখবে না কুল রাখবে, এটাই বুঝে উঠতে পারছে না। তাই কপালে শনি নাচছে। যে চীনের সঙ্গে এত মাখামাখি, সেই চীন খোলা মনে মেনে নেবে আরাকান আর্মিকে ইউনূসের সরকার সমর্থন দিচ্ছে। পাকিস্তান যে স্বপ্ন দেখেছিল নতুন ভাই, হারানো ভাইকে খুঁজে পেল, ইউনূসের সরকারের এই দাবির পরে তারা কিছুটা হতোদ্যম হবে। ভারতের কথা তো ছেড়ে দিন, আমেরিকা ট্রাভেল অ্যাডভাইজারি জারি করেছে, সেখানকার বাংলাদেশের যে সমস্ত মার্কিন নাগরিক থাকেন লেভেল 3 পর্যায়ের, বিশেষ করে বান্দারবনি, খাগড়াছড়ি, ওই সমস্ত অঞ্চল, চট্টগ্রাম হিল ক্র্যাক্সে শুধু ঢাকার মধ্যে সেফলি যাতায়াত করা যাবে। বিভিন্ন পশ্চিমী দূতাবাসও তাদের নাগরিকদের বাংলাদেশ সম্পর্কে সতর্ক করে দিচ্ছেন। অর্থাৎ ইউনূস বাংলাদেশের মাটিকে খেলাধুলার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। এর প্রভাব তো পড়বেই। ইউনূস হয়তো এইসব করে কিছুদিন টিকে থাকতে পারে, নির্বাচনকে করতেই হবে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, কিন্তু বেশি দিন তো হবে না এইসব অ্যারেঞ্জমেন্ট। তাই বললাম কপালে শনি নাচছে ইউনূসের। প্রশ্ন, বাংলাদেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা এই অন্তর্বর্তী সরকার আদৌ কি রক্ষা করতে পারবে? এই প্রশ্নটাও কিন্তু উঠছে বিভিন্ন মহল থেকে।